গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। প্রতিহিংসা ও প্রতিশোধ পরিহারের তাগিদ। সরকার বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে। অভিযোগ, জামায়াতের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5 সেপ্টেম্বর 11 দলের ঢাকা চট্টগ্রাম লং মার্চ। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আইনের ব্যত্যয় ঘটেনি, জানালেন আইনমন্ত্রী। দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়ায় সময় দিতে হবে সরকারকে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার উদ্দেশ্য নেই, বললেন তথ্যমন্ত্রী। একীভূত 5 ব্যাংকে 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা, গভর্নরের বিশেষ নির্দেশনা। বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না মন্তব্য করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। আরও বলেন, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করতে হবে। সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন। এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেন, অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে সেদিকেও নজর রাখতে হবে। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে, যা ফ্যাসিবাদের রাজনীতির পুনরাবৃত্তি। এসব কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের জামায়াতের আমির আরও জানান, 11 দলীয় ঐক্য থেকে এনসিপির বের হয়ে যাওয়ার কোনো কারণ নেই, বরং গণতান্ত্রিক দাবি আদায়ে তাদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অভিযোগ করেন, সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করছে সরকার। তবে বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বিরোধী দল। এ সময় জনগণের অধিকার আদায়ে অন্য রাজনৈতিক দলগুলোকেও 11 দলীয় ঐক্যে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন সহ 6 দফা দাবিতে 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা, দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। রোহিঙ্গা সংকট সমাধান হয়নি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায়। ভোটবিহীন সরকার হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ প্রয়োগের সাহস ছিল না তাদের, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময়ের মতো রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সচেষ্ট সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শামা ওবায়েদ। রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে দীর্ঘদিন বা অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নতুন প্রতিবেদনে। বলা হয়েছে, 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয় এবং বিচারহীনভাবে দীর্ঘ সময় আটকে রাখায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে কারাগারে। এ বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে।
তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট আছে সরকার। আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং কোনো দল, বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। আওয়ামী লীগ সরকার অনির্বাচিত হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ প্রয়োগের সাহস ছিল না দাবি করেন শামা ওবায়েদ। রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে তৎকালীন ফ্যাসিবাদ সরকার কাজ করছিল, সেখানে তৎকালীন সরকার সচেষ্ট ছিল না। আমি আবারও বলছি, কারণ যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ছিল না, সেই কারণে তাদের সেই গায়ের জোরটাই ছিল না, বা সেই সক্ষমতাই ছিল না, বা চীনকে সেই প্রেশারটা তারা দিবে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। রোহিঙ্গা সংকট সমাধানে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব প্রচেষ্টাই চলছে আবারও জানান তিনি। এই সমস্যার সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বাগেরহাটে গুমের ঘটনার তদন্ত স্বাধীনভাবে আইন অনুযায়ী চলবে। বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক কোনো হয়রানিমূলক মামলা হয়নি বলেও দাবি করেন তিনি। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। শুধু আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। লিগ্যাল এইড অধিদপ্তর ওখানে মিডিয়েশন শুরু করার আগে গত বছর যে পরিমাণ মামলা ফাইল করেছিল, মিডিয়েশন চালু হওয়ার পরে ওই একই সময় 62% মামলা ফাইলিং কম হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের বাংলাদেশের লিগ্যাল রিফর্মের অন্যতম একটি পদক্ষেপ। দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেয় কাজ করতে একটু সময় দিতে হবে সরকারকে, কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। জানান, 17 বছর মত প্রকাশের স্বাধীনতা না থাকলেও কারো মুখ বন্ধ করবে না বর্তমান সরকার। নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন, অগ্রগতি, পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি সদ্য দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান। শুরুতেই তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বক্তব্যে ডাক্তার জাহিদ উর রহমান তুলে ধরেন এই সপ্তাহে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার তথ্য। বলেন, সারের কোনো ঘাটতি তো নেই, বরং কোনো ঘাটতি যেন না হয় তার জন্য উল্টো অতিরিক্ত সার আমদানি করা হয়েছে। সারের সংকট নেই, কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। কিছুটা সমস্যা বিতরণে আছে, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম ফ্যাসিজমের মত তৈরি করে তাদের সামাজিকভাবে মানুষ বয়কট করবে। ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব। কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করে না, মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল, আরো অনেক কিছু ছিল, যেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ সব পলাতককে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এখন ভারতে আছেন। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে
আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। সমালোচনায় বাধা নেই উল্লেখ করে সেই সুযোগ যেন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পহেলা সেপ্টেম্বর থেকে চাহিদা মতো আমানতের টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণায় খুব একটা আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগীরা। বিশ্লেষকরাও মনে করেন ঘোষণা দিয়ে আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত হতে পারে আত্মঘাতী। সীমাহীন অনিয়ম আর লুটপাটে ডুবতে বসা ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে অন্তর্বর্তী সরকার। 5টি দুর্দশাগ্রস্ত ব্যাংক মিলে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তৎকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল একীভূত 5 ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত দেবে নতুন ব্যাংকটি, কিন্তু বাস্তবে আমানতকারীদের কপালে জুটেছে কেবলই হতাশা। মঙ্গলবার সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, পহেলা সেপ্টেম্বর থেকে আমানতকারীদের চাহিদা মতো টাকা উত্তোলনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন গভর্নর। এ সময় আমানতকারীদের মুনাফা না কাটা বা হেয়ার কাট না করারও নির্দেশনা দেন তিনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণাতেও আশ্বস্ত নন ভুক্তভোগীরা। প্রয়োজনের জন্য টাকা পাই না, বাবাকে ট্রিটমেন্ট করাইতে যাব তখন যেও টাকা পাইনি। আমানতের টাকাটা আমি পুরোটা তুলতে পারছি, পুরোটা তুলতে পারবো, এটা আসলে একজন গ্রাহক হিসেবে আমার মনে হয় আমার জন্য খুব ভালো হবে। মানুষের যে মূল আমানত সেটা ব্যাংকে রাখার পর যদি ব্যাংক থেকে নির্দিষ্ট বা তার প্রয়োজনে না পায়, সেটা তো মানুষের জন্য বড় ধরনের একটা ভোগান্তি। বিশ্বাস করতে চাই, বাট অ্যাকচুয়ালি বাস্তবে হবে কিনা সেটা দেখার বিষয়। এটা আজকে দিব, ওটা কালকে দিব, অমুক করব তমুক করব, এটা যেন করা না হয়। আমরা মনে করব যে বর্তমান সরকার এটাকে খুব দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরাও বলছেন, গ্রাহকের ঢল সামাল দিতে ব্যর্থ হলে ব্যাংকটির জন্য তা আত্মঘাতী। এই 4টি ব্যাংকে কি যথাযথ তারল্য আছে? চাহিদা মাফিক কি আমানতকারীদের টাকাটা তারা দিতে পারবে? এবং যেহেতু ঘোষণা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে, আমার তো মনে হয় 1 সেপ্টেম্বরে ব্যাংকে একটা অস্বাভাবিক একটা চাপ সৃষ্টি হবে এসে আমানতকারীদের, কারণ এটা প্রায় দীর্ঘ 2 বছরের উপরে হয়ে গেল এই আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এর আগে 24-এর গণ অভ্যুত্থানের পর ব্যাংক থেকে লাখো কোটি টাকা তছরূপের তথ্য সামনে আসলে তারই সূত্র ধরে সে সময়কার গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ধুঁকতে থাকা 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণার পর ভয়াবহ দুর্ভোগে পড়েন ব্যাংকগুলোর আমানতকারীরা। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের মধ্যেই 5টি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে সরকার। এজন্য তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই যাবে নির্বাচন কমিশনে। একথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন করার কথা ভাবছে সরকার। তিনি আরও জানান, ডেনমার্ক সরকারের সহায়তায় মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শাহে আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হবে। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নে 100 কোটি টাকা অনুদান দেওয়ারও আশ্বাস দিয়েছে। সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই 5টি নির্বাচন করবার জন্য যে 6,000 কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি, এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আমাদের বাজেটে টাকা রাখা আছে। এই অর্থ বছরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে এবং এই টাকাটিও খরচ করতে হবে। রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ 33% নিশ্চিত না করলে বাতিল হতে পারে নিবন্ধন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নির্ধারণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্টদের বাদ দেয়া। স্থানীয় ভোটে সহিংসতা বেশি হয়, তা মাথায় রেখেই ইসি কাজ করবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে বলা হয়, ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব নির্বাচনের চেয়ে ভালো থাকলেও নারীর অংশগ্রহণ কম ছিল। কিছু সুপারিশও তুলে ধরে এই পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, সামনের নির্বাচনগুলো নির্ভুলভাবে করতে ইসির অ্যাকশন প্ল্যান থাকা জরুরি। ইলেকশনের আসল রিফর্মটা শুরু হয় ইলেকশনের পরের দিন থেকে। এখন এখানে ফোকাস করতে হবে, অর্থাৎ পোস্ট ইলেকশন পিরিয়ডে এই সময়টা ফোকাস করতে হবে যে কিভাবে ইলেকট্রাল রিফর্মটা এগিয়ে নেওয়া যাবে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। আসন্ন স্থানীয় সরকার ভোট সুষ্ঠু সুন্দর হবে এমন প্রত্যাশা তাদের। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছিল, এটা থাকে, মানুষ মাঝে ভুল হয়, কিন্তু মোটা থেকে যেটা বলা যায় একটি ভালো নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশে কোনো জায়গায় প্রিজাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে আগেই সিগনেচার নিয়েছেন, তাদেরকে এই সেই বুঝাই আর কি। বেশ ভালো গোছানো একটা রিপোর্ট, ভালো একটা সামারাইজ করা আছে। সত্যি কথা বলতে নির্বাচন নিয়ে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে অনেক কিছুই চেষ্টা করা হয়েছে। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের ত্রুটি বিচ্যুতি নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে ইসি। কথা বলেন ভোটে নারীর অংশগ্রহণ নিয়ে। আমরা নির্বাচন কমিশন আমাদের পোস্ট ইলেকশন রিভিউ একটা কম্প্রিহেন্সিভ ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোইং টু কিপ ইট। 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়। 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। তিনি জানান, ভোটদান বিষয়ে ভোটারদের না জানার কারণে 16 লাখ ব্যালট নষ্ট হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স। হুমায়রা ফারুকি, টিবিসি নিউজ, ঢাকা। শিশুদের সঠিক বিকাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং তাদের মনস্তত্ত্ব বুঝতে না পারলে কেউ প্রকৃত রাষ্ট্রনায়ক হতে পারে না। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আমি হব সকালবেলার পাখি শীর্ষক শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আরও বলেন, কাজী নজরুল ইসলামকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন। জানান, শিশুতোষ রচনায় নজরুল ইসলাম ছিলেন অনন্য। পাশাপাশি তরুণদের অন্যায়ের প্রতিবাদে উদ্বুদ্ধ করতে ও মাদক থেকে দূরে রাখতে নজরুলের সৃষ্টি ও চেতনা চর্চার তাগিদ দেন তিনি। এই নজরুলকে জাতীয় কবি অভিধায় অভিষিক্ত করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন এদেশের রাজনীতির এক মহান কবি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রনায়ক নিজে হয়তো কবিতা লেখেন না, কিন্তু তার একটা কাব্যিক মন থাকে। ওই কাব্যিক মন না থাকলে কেউ রাষ্ট্রনায়ক হতে পারে না, বড় রাজনীতিবিদ হতে পারে না। বর্তমান সরকার ভারতের সাথে খুবই আন্তরিকতা নিয়ে কাজ করছে, তবে বন্ধু প্রতিম দেশের সাথে সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া উচিত তা নিয়ে দিল্লিকেও ভাবতে হবে। দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মুহুরী সেতু ও এর আশেপাশের এলাকায় পরিদর্শন করে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। এটা আমাদের প্রায়োরিটি প্রোগ্রাম, আমাদের নির্বাচনী স্তরে ধরা আসছে। 2024-এ আমরা যখন দেখলাম যে আমাদের এই ফেনী পুরা অঞ্চল এবং পরবর্তীতে গ্রেটার নোয়াখালী পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং কি পরিমাণ মানুষ এখানে তখন এফেক্টেড ছিল, বাচ্চাও মারা গেছে এবং সামরিক বাহিনী আইসা তারপরে আপনাদের সবকিছু উদ্ধার করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসে আসবেন ইনশাল্লাহ, আমরা আশা করতেছি আসার মাধ্যমে এই কাজ শুরু হবে। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যার ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে ডিবিকে। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত অভিযোগপত্র দেওয়ার জন্য তদন্ত সংস্থা বদল করা হয়েছে জানিয়েছে পুলিশ। মামলার নথিপত্র, প্রয়োজনীয় তথ্যপাত্র নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি জিন্নাত আলীর কাছে স্থানান্তর করেন কোতোয়ালি থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি। এদিকে প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত গণপতির স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জেলা স্কুলে মাঠে গণপতি সহ তার স্ত্রী ও সন্তানদের স্মরণ সভা ও প্রার্থনায় এমন দাবি করেন তারা। শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ও গণপতির স্বজনরা। দাবি জানান, একই পরিবারের আলোচিত এই 4 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের। গ্রেপ্তার 2 যুবক ছাড়াও আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
সিমেন্টের কাঁচামাল কেনার ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রায় 500 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 29 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে দুদকের উপসহকারী পরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। বিল ভাউচার দাখিল করে কোনো ক্রয় বিক্রয় না করে মোট 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 27টি ডিলের মাধ্যমে 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। সেক্ষেত্রে মোট 29 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোগীর নাগালে ওষুধের দাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও টিকে থাকার সুযোগ দিতে হবে। দুই পক্ষের স্বার্থ বিবেচনায় ভারসাম্যপূর্ণ ওষুধ নীতি লক্ষ্য হওয়া প্রয়োজন। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে একথা উঠে আসে। পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি আয়োজিত সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, এমন একটি নীতি কাঠামো প্রয়োজন যেখানে রোগী প্রয়োজনীয় ওষুধ সামর্থ্যের মধ্যে পাবেন এবং উৎপাদক মানসম্মত ওষুধের উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখতে পারবেন। এ সময় বক্তারা উৎপাদকদের গুণগত মান ও দায়িত্বশীল মূল্য নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর তদারকি ও আইন প্রয়োগ করতে আহ্বান জানান। আপনি বাড়িতে এক্সপার্ট আনেন, সরকার ল্যাবরেটরিজ ইউজ করুক, সেখানে ডেভেলপ করে টেকনোলজি ট্রান্সফার করুন ফ্রি, দেন ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য এপিআই ঠিক না করলে আপনার পক্ষে প্রাইস কন্ট্রোল। মেডিসিন লিস্ট যদি সস্তায় জনগণকে দিতে হয়, সরকার তৈরি করুক ডিসিএল এর মাধ্যমে। আমরা কেন ওষুধ কোম্পানিগুলো লসে এগুলো তৈরি করব? আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাচিভড ওয়ান্ডার্স, যে অনেক দেশ হেলথ ডেলিভারিতে আমাদের সাথে অ্যাডভান্স, কিন্তু তারা ফার্মাসিউটিক্যাল মার্কেটে আসতে পারেনি। বড় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। একই সময়ে কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ, চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে। ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার নীতির কড়া সমালোচনা করেছে চীন। শক্তি ও ক্ষমতার প্রয়োগই ডোনাল্ড ট্রাম্পের মূল অস্ত্র, কিন্তু এই নীতি এখন বড় পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্রকে। প্রায় 6 মাস ধরে চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই যুদ্ধ শুরু করলেও এখনো শেষ করতে পারছেন না ট্রাম্প। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র কানাডার সাথেও চলছে বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ট্রাম্প কানাডাকে হুমকি দিয়ে বলেছেন, কানাডার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ধনী ওয়াশিংটন। এর মাঝে ইরানের ওপর আরও চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানের সাথে ব্যবসা করবে তাদেরও একঘরে করা হবে। ইরানের সাথে যারা সম্পর্ক রাখবে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি থাকতে হবে। কেউই এর ঊর্ধ্বে নয়। আমরা সবাইকে জবাবদিহিতার আওতায় আনব। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে চীন বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মন্তব্য করেছে। নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। পিছিয়ে নেই ইরানও। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, তারা এই পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। এসব নিষেধাজ্ঞা সামাল দিতে তাদের 2 বছরের একটি পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসবে না, কারণ চীনের মতো দেশগুলো আগেও মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। দাবি পূরণ না হওয়ার অভিযোগে আবারও ভারতের রাজপথে নামতে যাচ্ছে আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামী 5 সেপ্টেম্বর রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে সমাবেশের ডাক দিয়েছে সিজেপি। সংগঠনটির নেতা অভিজিৎ দীপকে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো দাবি পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। তিনি আরও জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার ও নিহতদের স্বজনদের 1 কোটি টাকা করে আর্থিক সহায়তার কোনোটি পূরণ করা হয়নি। এমনকি বিক্ষোভে অংশ নেওয়া 2800-এরও বেশি আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগও করেছেন দীপকে। এদিকে পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে 989 জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং অপহরণের মতো গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। তাই এসব মামলা প্রত্যাহারের সুযোগ নেই। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায়
বজ্রঝড় ও দমকা বাতাস সহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সড়ক, অচল হয়ে পড়ে দিল্লি। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজধানীর বেশ কিছু এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট সহ 15টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 1 ঘন্টার বৃষ্টির পর দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। ভোগান্তির কথা বিবেচনা করে হোম অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিপুল অঙ্কের অর্থ ব্যয় ঢাকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে আগ্রহ নেই সরকারের। তবে বাফুফে সহ সংশ্লিষ্টরা নিজেদের আর্থিক প্রচেষ্টায় ম্যাচ আয়োজন করলে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেললে পরিবর্তন আসবে দেশের ফুটবলে, তেমনটা মনে করছেন না আমিনুল। ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। অনেক দিন দরবারের পর ফিফা আসিয়ান টুর্নামেন্টে নিশ্চিত হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। তারপরই দেশের মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। তারই মাঝে হঠাৎ খবর, বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল। বাফুফে কর্তারা উৎসাহিত সেই প্রস্তাবে। তবে বিধিবাম দিনের আলোর মতোই বাস্তবতার পরিষ্কার রাস্তাটা দেখিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। বিশ্ব ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা প্রশ্নে ভাবাবেগে 2 ভাগে ভাগ হয়ে যায় গোটা বাংলাদেশ। তার সবকিছুই মানছেন আমিনুল, স্বীকারও করলেন। এরপরই ভাবাবেগের সেই যোগফলটা মেলে ধরলেন গণমাধ্যমের সামনে। ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। তারপরও কথা থেকে যায়, কথায় কথা বাড়ায়। ফুটবল তথা দেশের স্বার্থ রক্ষা নিশ্চিত হলে গভীরভাবে ভেবে দেখা হবে ব্রাজিলের সাথে বাংলাদেশের ম্যাচ নিয়ে। বাফুফে সভাপতির সাথে এক দফা আলোচনায় তেমনই সিদ্ধান্ত হয়েছে, বললেন আমিনুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে, আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি। বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে এখনো খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। ব্রাজিলের বিপক্ষে ঢাকায় বাংলাদেশের ফুটবল দলের ম্যাচ। ফুটবল পাড়ায় এই প্রসঙ্গটা প্রতিদিনই চড়াচ্ছে নতুন নতুন রং। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।